আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে যা চলছে নিঃসন্দেহে এর আগে আর কখনো দেখা যায়নি। অবশ্যই এটি পুরোপুরি অস্বাভাবিক বিষয়। আমাদের কাছে ভারত থেকে গত কয়েকদিন ধরে যেভাবে শত শত মানুষকে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার প্রত্যেকটি ঘটনাকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রতিহত করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে প্রতিদিনই কোনো না কোনো অমানবিক দৃশ্যপটের অবতারণা ঘটছে আমাদের সামনে। অনেক মানুষ সীমান্ত এলাকার শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হচ্ছেন, যেন তাদের কোনো রাষ্ট্র নেই, কোনো দেশ নেই, কোনো বাড়ি নেই, ঘর নেই, একেবারে অস্তিত্বহীন কীট পতঙ্গের মতন অবস্থা তাদের। কিন্তু কেন ভারত এমনটি করছে, এর পেছনের কারণগুলো আসলে কি? ভারত আসলে কি কোনো যুদ্ধ বাড়াতে চাইছে, নাকি বাংলাদেশকে বিশেষ চাপের মুখে রাখতে চাইছে? বিশেষ চাপের মুখে যদি ভারত রাখতে চায়, তার পেছনের কারণগুলো বা কী? আমরা অবশ্যই সারা বছরই কম বেশি ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে এক ধরনের উত্তেজনা দেখতে পাই, সেগুলো চোরাচালানকে কেন্দ্র করে হোক বা যে কোনো কারণে হোক, এবং এর মধ্যে তো অবশ্যই প্রাণহানির নানান ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু এই মুহূর্তে যা চলছে নিঃসন্দেহে তা কোনো স্বাভাবিক বিষয় নয়, এবং এই অস্বাভাবিক বিষয়টি আমাদের সামনে আসে 2025 সালের দিকে, যখন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে ছিল। এবং তখন বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন ছিল তাও আমরা জানি। সেই সময় একটু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এই পুশিনকে কেন্দ্র করে, এবং ওই সময় প্রায় 2000 মানুষকে অবৈধ বাংলাদেশি হিসেবে বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশের সীমানা অভ্যন্তরে ঠেলে পাঠিয়ে দেয় বিএসএফ। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা তথ্য যাচাই বাছাই করে ওই মানুষগুলোর, এবং এটা সত্য কথা, দেখা গেছে তাদের প্রায় সবাই বাংলাদেশি। যদিও 126 জনকে, তাদের মধ্যে 126 জনকে ভারতীয় হিসেবে চিহ্নিত করা হয়। এটিও তো সত্য কথা, অস্বীকার করা কিছু নেই যে ভারতে অবশ্যই বাংলাদেশ থেকে অবৈধভাবে অনেকে গিয়ে সেখানে ঠিকানা গেড়েছে, আবার ভারতেরও অনেকে এদেশে অবৈধভাবে অবস্থান করছে, এটি সত্য কথা। সেটি আসিফ নজরুলের তথ্য অনুযায়ী 26 লাখ ভারতীয় নিশ্চয়ই নয়, তবে রয়েছেন অনেকে, সত্য কথা। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে এই পুশিনের ঘটনা ঘটাতে চাইছে। এটি যদি কেউ বিশ্লেষণ করার চেষ্টা করেন যে এটি তাদের কেবলমাত্র সীমান্ত ব্যবস্থাপনা, একেবারে ভুল বিশ্লেষণ হবে। অবশ্যই এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, তাদের যে নাগরিকত্ব এবং ভোটার তালিকা তা নিয়ে যে চলমান বিতর্ক, পাশাপাশি ভারত বাংলাদেশের যে সম্পর্ক, নিঃসন্দেহে তার অনেক কিছুই এর পিছনে কাজ করছে, এটুকু আমরা বলতে পারি। পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতির অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে যে তারা ভোটের আগে খুব জোরে সোরে বলে আসছে বা প্রায় বলে থাকে যে বাংলাদেশ থেকে অসংখ্য অনুপ্রবেশকারী সেখানে রয়েছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। বিশেষ করে নির্বাচনের আগে এই ধোঁয়াগুলো বেশি তোলা হয়েছে। এবং কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, তাতে বিজেপির শুভেন্দু অধিকারী যখন জয়লাভ করলেন, বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ মহলের পর্যায় থেকে সরকারের পক্ষ থেকে দাবি করা হলো এর কোনো প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কে পড়বে না, তবে আমাদের মতন কিছু চাপোষা মানুষ দাবি করে আসছিলাম যে অবশ্যই এর প্রভাব পড়বে, এবং সেটি দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে যে দাবিটি করলেন তা হচ্ছে 4800 অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশের মধ্যে ঠেলে পাঠানো হয়েছে, এবং আরও 836 জন এই মুহূর্তে ভারতের হোল্ডিং সেন্টার বা আটক শিবিরগুলোতে অবস্থান করছে। বহুদিন ধরেই বিজেপি দাবি করে আসছে যে ভারতের গুজরাট, মুম্বাই, আসামে অসংখ্য বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, এবং পশ্চিমবঙ্গেও যে রয়েছে সেটিও তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং দাবি করা হচ্ছিল নির্বাচনের আগে, যেটি বললাম, যে বিজেপি ক্ষমতায় এলে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। বিদায় করুক, কিন্তু
কিন্তু যে প্রক্রিয়ায় তারা বিদায় করতে চাইছে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। প্রথমত, পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে ধরে নেওয়া হয় যে তাদের সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার, তাদের ভোটগুলো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকেই পড়ে। এখন সেই জায়গা থেকে বিজেপি যেহেতু ক্ষমতায়, বিজেপি যেটি করছে সেটি হচ্ছে মুসলমানদের মধ্যে এক ধরনের ভয় ঢুকিয়ে দেওয়া, এগুলোকে এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়ে দিয়ে যে তোমাদেরও এমন পরিস্থিতি ঘটতে পারে, এবং পাশাপাশি একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে। আর কি কি কারণ রয়েছে এর পেছনে? যেহেতু তিস্তার পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি চুক্তি নিয়ে সামনে আলোচনা হওয়ার কথা রয়েছে, বা আলোচনা অবশ্যই হতে হবে, এবং সেই জায়গা থেকে একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি অনেকে মনে করছেন যে দর কষাকষির জায়গা থেকে আগে থেকে একটা উত্তেজনা সৃষ্টি করে রাখা, এবং বিজেপির যে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, সেটি শুভেন্দুর রাজ্য সরকারকে ব্যবহার করে বাংলাদেশের উপরে একটা চাপ সৃষ্টি করতে চাইছে। এটি আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং পাশাপাশি আন্তর্জাতিক যে ভূ রাজনীতি রয়েছে, মার্কিন চুক্তির কারণে অথবা যে কোনোভাবে আমাদের সরকার তো মার্কিন বলয়ের মধ্যে একেবারে ঢুকে গেছে। নিশ্চয়ই সেটি যেমন চীন ভালো চোখে নিচ্ছে না, ভারতও ভালো চোখে নিশ্চয়ই নিচ্ছে না। এই একটি যেমন বিষয়। আবার চীনের সাথে বর্তমান সরকারের সখ্যতা বৃদ্ধি পাচ্ছে, তিস্তা প্রজেক্ট নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া হয়েছে, এগুলো ভারত ভালো চোখে নিচ্ছে না। তারও একটি আগাম চাপ, দর কষাকষির একটি জায়গা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্যই খুব যৌক্তিকভাবে একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে কোনো তালিকা পাঠালে আইন অনুযায়ী রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো তালিকা বাংলাদেশ সরকারের হাতে ভারতের পক্ষ থেকে আসেনি। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ তিনিও বলেছেন যে 15 থেকে 17 বার ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে আপনারা তালিকা দিন, আমরা যাচাই বাছাই করব, কিন্তু ভারত কোনো কিছুতেই তোয়াক্কা করছে না। কেন এমনটি হবে? পৃথিবীর বিভিন্ন দেশে তো বাংলাদেশিদের মধ্যে থেকে অবশ্যই অনেকে অনুপ্রবেশ করছেন বা অবৈধভাবে সেসব দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, যুক্তরাষ্ট্র বা উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে ভারত থেকেও অনেকে যাচ্ছে বা অন্যান্য দেশগুলো থেকেও অবৈধভাবে প্রবেশ করছে। কিন্তু সেই দেশগুলোকে এইভাবে জোর করে পুশিং করার চেষ্টা করে বা বিমানে করে উঠিয়ে দিয়ে বিমানবন্দরে ধন করে নামিয়ে দেয়, নিশ্চয়ই সেটি করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে তারা প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করে, প্রশাসনিক এবং কূটনৈতিক যোগাযোগ শুরু করে, এবং আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য তারা প্রস্তাব পাঠায়। সংশ্লিষ্ট রাষ্ট্র কী উত্তর দেয় সেটির জন্য তারা অপেক্ষা করে, এবং অবশ্যই দুই দেশের মধ্যে বা দুই রাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক একটি আলাপ আলোচনা বা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে সংশ্লিষ্ট রাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। ভারত কেন এটি করবে না? সবশেষ যে এক্সাম্পলটি দিতে চাই সেটি হচ্ছে যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে মঙ্গলবারে যে ঘটনাটি ঘটেছে সেটি অ্যালার্মিং। একজন বৃদ্ধকে অনুপ্রবেশকারী হিসেবে দাবি করে তাকে বাংলাদেশের মধ্যে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আমাদের বিজিবি সেটি প্রতিহত করে, এবং একটা পর্যায়ে তুমুল উত্তেজনা দেখা দিলে তখন দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে একটা পর্যায়ে বিএসএফের এক সদস্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য গুলি করার কথা বলে। পাল্টা আমাদের বিজিবির এক সদস্য জবাব দেয় যে তোমরা যদি গুলি করো আমরা তো আর বসে থাকবো না, তোমাদের কাছে যেমন গুলি আছে, তোমাদের কাছে যেমন বন্দুক আছে, আমাদের কাছেও গুলি আছে, গুলি তো আমরাও চালাবো, আমরা তো আর হাতে চুরি পরে বসে থাকবো না। অবশ্যই মোক্ষম জবাব। আমি আবারও বলি, বাংলাদেশের মধ্যে যেমন অবৈধ ভারতীয় আছে, ভারতের মধ্যে নিঃসন্দেহে অনেক বাংলাদেশি রয়েছে, আমরা অস্বীকার করি না, কিন্তু সেটির সমস্যা সমাধানে অবশ্যই একটি যৌক্তিক প্রক্রিয়া মেনটেন করা দরকার। এটি হতে পারে না ভারত যেই
কাজটি করছে। এবং আরও অনেকে বলার চেষ্টা করেন একেবারে হালকা গোছের কথা, নাকি এর মধ্যে অন্তর্নিহিত কোনো তাৎপর্য আছে, আমি জানি না। অনেকে বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে এটি শুভেন্দুর একটি খেলা হতে পারে। আমি জানি না এগুলোর কোনো যৌক্তিকতা আছে কি না, তবে যদি এটি হয়ে থাকে নিশ্চয়ই আমরা সেটি সমর্থন করি না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।